আচ্ছা, গতদিন হচ্ছে আই প্যাটার্ন লাস্ট পর্যন্ত পড়ানো হয়েছিল। ওখান থেকে আমরা টার্ম জানতে পারছিলাম, সেটার নাম হচ্ছে জিটার। ঠিক আছে? তো এই জিটারটা কি? এই জিটারটা হচ্ছে আমাদের যেটা থাকার কথা, আইডিয়াল পজিশন একটা থাকার কথা বা একটা রেফারেন্স ভোল্টেজ থাকার কথা, তার থেকে যেটুকু বিচ্যুতি হয়েছে সেটাই হচ্ছে জিটার। ঠিক আছে? এটার জন্য কি হয়, ডাটাতে ইরর ধরা পড়ে। ঠিক আছে? এখন দেখেন ওই জিটার সম্পর্কে কিছুটা ব্যাখ্যা আছে। তারপরে হচ্ছে আই প্যাটার্ন আমরা ইউজ করলে কি কি হয়, বা আই প্যাটার্ন ইউজ করার হচ্ছে কি বলবো, মানে কি কি ইনফরমেশন পাওয়া যায় প্যাটার্ন থেকে আমরা সেটা পাবো। ঠিক আছে? সেটা মানে বলে দিব। তারপরে নতুন টপিক পড়াবো আজকে। আর আজকে নতুন টপিক মনে হয় বেশিরভাগই শেষ হয়ে যাবে। আজকে নতুন টপিক শেষ হয়ে গেলে হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে কিছু জিনিস বাদ দিয়েছিলাম আগে, মানে যখন এফএসকে এম, ঠিক আছে, এগুলো পড়াইছিলাম, তখন হচ্ছে যেগুলো বেসিক সেগুলো সব পড়াই দিছি। এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার বেশিরভাগই শেষ হয়ে যাচ্ছে নতুন গুলাও, তো ওইগুলার হচ্ছে যেগুলো পরীক্ষাতে আসে আপনাদের, ডিমোডুলেটর, এগুলোর ছবি মানে ডায়াগ্রাম আর কি। ঠিক আছে? এগুলোর ব্যাখ্যা, এগুলো পড়াবো। ঠিক আছে? সামনের দিন মানে যদি শেষ হয়ে যায় আজকে নতুন জিনিসগুলো। এই, আচ্ছা এখন দেখেন জিটারের সংখ্যাটা মনে রাখতে হবে। আমি এটা মার্ক করে দিচ্ছি। বলছে জিটার ইজ দ্য শর্ট টার্ম ভ্যারিয়েশন অফ দ্য ইনস্ট্যান্ট অফ ডিজিটাল সিগন্যাল। আচ্ছা, এটা আমি মার্ক করে দিচ্ছি। জিটারটা হচ্ছে কি তাইলে? শর্ট টার্ম ভ্যারিয়েশন অফ দ্য ইনস্ট্যান্ট অফ ডিজিটাল সিগন্যাল ফ্রম ইটস আইডিয়াল পজিশন। মানে কোন একটা ডিজিটাল সিগন্যাল একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে যে আইডিয়াল ভ্যালু থাকার কথা, তার থেকে যে ভ্যারিয়েশনটা দেখাচ্ছে সেটাই হচ্ছে জিটার। যেটার জন্য কি হয়, যেটার জন্য ইরর হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে শর্ট টার্ম ভ্যারিয়েশন অফ দ্য ইনস্ট্যান্ট অফ ডিজিটাল সিগন্যাল ফ্রম ইটস আইডিয়াল পজিশন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি ম্যাম। তাহলে জিটারটা কি? জিটারটা হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত জিনিস। ঠিক আছে? যেটা কি করে, একটা ডাটার মধ্যে ইরর তৈরি করে। আর সেটা হচ্ছে কি, আমাদের জিটার হয়েছে কেমন করে বুঝতে পারবো, যখন দেখবো আমরা একটা আইডিয়াল সিগন্যাল একটা নির্দিষ্ট ইনস্ট্যান্ট একটা নির্দিষ্ট পজিশনে থাকার কথা, ওর আইডিয়াল পজিশন ওইটা, কিন্তু ওখানে না থাকে অন্য জায়গায় আছে বা ভ্যারিয়েশন হয়েছে তার সিগন্যালটার, তখন আমরা বুঝবো এখানে জিটার তৈরি হয়েছে। ঠিক আছে? তারপরে এখানে বলছে when the effect of ISI increases, ISI বলতে কি বলছিলাম, ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। ঠিক আছে? বলে যখন ISI এর হচ্ছে ইফেক্টটা বাড়বে, তখন কি হবে, traces from the upper portion of the lower to the lower portion of the eye opening increases and the eye gets completely closed if ISI is very high। মানে ইন্টার সিম্বল ইন্টারফারেন্সটা যদি খুবই বেশি হয়, তাহলে কি হবে, আমাদের ওপরে দেখাচ্ছি আরেকবার দেখাচ্ছি আই প্যাটার্নটা। যদি আইএসআই ভ্যালু খুবই বেশি হয়, তাহলে আমাদের এই যে এই উইডটা, ঠিক আছে, সবচেয়ে কম হবে এবং কি হবে, দেখা যাবে যে আইএসআই খুব বেশির জন্য এটা প্রায় বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আইটা কমপ্লিটলি ক্লোজ হয়ে যাবে, তখন বোঝা যাবে যে আইএসআই এর ভ্যালুটা অনেক বেশি হয়েছে। ঠিক আছে? এই, এখন আমরা এই আই প্যাটার্ন থেকে দেখে আমরা নিচের ইনফরমেশন গুলো পাবো, বা একটা আই প্যাটার্ন যদি দেওয়া থাকে ওখান থেকে নিচের একটা দেখেন বলা আছে যে আই প্যাটার্ন provides the following information about a particular system। ধরেন একটা নির্দিষ্ট সিস্টেমের আই প্যাটার্ন দেওয়া আছে, ছবি দেওয়া থাকলো, ওখান থেকে আপনারা নিচের জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে? কি কিসের জিনিস সেটা দেখতে হবে। ঠিক আছে? আমি কিন্তু পরীক্ষাতে কোশ্চেন এরকম দিতে পারি যে হচ্ছে আম, একটা আই প্যাটার্ন দিয়ে দিতে পারি, তখন আপনাদের হয়তো বা লিখতে হতে পারে, বা কেমন করে লিখতে হবে সেটা আমি পরে বলতেছি। অথবা বলতে পারি যে আই প্যাটার্ন থেকে কি কি ফলোইং ইনফরমেশন পাবেন। ঠিক আছে? বা হোয়াট ইনফরমেশন গিভস অ্যান্ড পার্টিকুলার আই প্যাটার্ন, বা এরকম টাইপের। ঠিক আছে? যে মেনশন দ্য ইনফরমেশন হুইচ উইল বি প্রোভাইডেড বাই অ্যান আই প্যাটার্ন, এরকম এরকম কোশ্চেন থাকলে এই নিচের পয়েন্টগুলো লিখতে হবে। ঠিক আছে? প্রথমে জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি, তারপরে স্পেসিফিক কোনো সিস্টেমের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন বলছে অ্যাকচুয়াল আই প্যাটার্নস আর ইউজ টু এস্টিমেট দ্য বিট ইরর রেট অ্যান্ড দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও। মানে যে অ্যাকচুয়াল আই প্যাটার্ন, সেটার অ্যাকচুয়াল কাজটা হচ্ছে সে কিন্তু সত্যি কথাই মানে বিইআর বের করা, বিট ইরর রেট। ঠিক আছে? বিট ইরর রেট বলতে আগে ইরর বের করতে হবে, তারপরে বলতে হবে যে ইররটা পার সেকেন্ডে, ঠিক আছে, কতটুকু মানে সমস্যা হচ্ছে সেটার জন্য। এটা হচ্ছে বিট ইরর রেট, মানে প্রত্যেকটা বিটের জন্য যে ইরর হবে, সেই ইররটা পার সেকেন্ডে কতটুকু। ঠিক আছে? রেট বলতে তো বোঝাচ্ছে পার সেকেন্ড, তাহলে পার সেকেন্ডে ইররটা কত, সেটা হচ্ছে বিট ইরর রেট। একটা তো আমি বলছি সিগন্যাল টু নয়েজ রেশিও সমান সমান কি লেখা যায়, সিগন্যাল পাওয়ারটা উপরে, নিচে হচ্ছে নয়েজের পাওয়ার। ঠিক আছে? তো আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও যত বেশি তত মানে হওয়া মানে যত বেশি হোক ততই ভালো। ঠিক আছে? কম হওয়া খারাপ, কারণ বেশি হওয়ার মিনিং হচ্ছে সিগন্যাল পাওয়ারটা বেশি, নয়েজ পাওয়ারটা কম।
এখন আপনারা বলতে পারেন ম্যাডাম সিগন্যাল টু নয়েজ রেশিও কেমন করে বুঝবো? এখানে কিন্তু একটা পয়েন্ট বলা আছে দেখেন। এই যে এই জিনিসটা। ধরেন আমি একটা কোনো ছবি দিয়ে রাখলাম যেখানকার এই ভ্যালুটা, তার এই ভ্যালুটা দেখতে পাচ্ছেন? বেস্ট টাইম টু স্যাম্পল। এটা হচ্ছে ডিসিশন পয়েন্ট। এখানে বলছে যে হচ্ছে মোস্ট ওপেন পার্ট অফ দ্য আই, বেস্ট সিগন্যাল টু নয়েজ রেশিও। আমি ধরেন ২ টা আই প্যাটার্ন দিলাম। একটাতে এই জিনিসটা বড় করে দিলাম, আরেকটা ধরেন ছোট করে দিলাম। এখন কোনটা ভালো হবে? ধরেন আমি ২ টা আই প্যাটার্ন দিলাম। 1 আর ২ নম্বর, ঠিক আছে? আমি তারপরে বললাম ২ টার মধ্যে তুলনা করেন। ২ টার মধ্যে কোনটা বেশি ইউজ করা ভালো? তখন আপনাদের যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন? এই যে এখান থেকে এই দাগটা, এই দাগটা কি ছিল আপনাদের মনে আছে? আমি বলছিলাম যে স্লোপ, ঠিক আছে? আর হচ্ছে মাঝখানে যতটুকু ফাঁকা হবে সেটা কিন্তু এটার উপর ডিপেন্ড করে। যত বেশি কি হবে? জায়গাটা যত বেশি বড় হবে তত বেশি সিগন্যাল টু নয়েজ রেশিও তত বেশি বড় হবে। ঠিক আছে? তো আপনারা দেখবেন মেজার করে এইটুকু জায়গা ২ টার মধ্যে কোনটার ক্ষেত্রে বড়। আর যদি আমি ভ্যালু দিয়ে দিই, ঠিক আছে? যে এখানে ভ্যালু এটা ৫ ধরলাম, এখানে ধরলাম ১০। আরেকটা দেওয়া আছে এখানে ৫, এখানে হচ্ছে ১২। ঠিক আছে? তাহলে বুঝতেই পারতেছেন ৫ থেকে ১২ যেটা সেটাই বেশি। সো বেস্ট সিগন্যাল টু নয়েজ রেশিও ওইখানেই হবে। ঠিক আছে? এটা জাস্ট একটা ছবি দেওয়া আছে, একটা ছবির সাপেক্ষে বলা আছে। আমি যদি এই ছবিটাই মানে এরকম টাইপের ২ টা ছবি দিই তাইলে কিন্তু সেভাবে বলতে হবে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, সবাই বুঝতে পারছে? জি ম্যাম। আচ্ছা, আরাফাত আছে? আরাফাত? জি ম্যাম, বুঝতে পারছি। আমি শুনতেছি আজকে ম্যাম, ক্লাসে আছি আচ্ছা, আমি। ঠিক আছে, একটু বুঝার চেষ্টা করেন, হ্যাঁ? আগের দিন জি তো ছিলেন না তো আপনি? শুনতেছি। যেটা করবেন সেটা হচ্ছে না আজকে ক্লাস। ম্যাম, আমি দেখতেছি। আচ্ছা, ঠিক আছে আরাফাত। আগের দিনের রেকর্ডিং গুলো একটু দেখে নিয়েন ভালো করে, ঠিক আছে? আর না বুঝলে বললেন। আচ্ছা, এখন বলছে the width of the eye opening defines the time interval over which the received wave can be sampled without error from ISI। মানে আই ওপেনিং এর উইথ অনুযায়ী আমরা বুঝতে পারবো কি, যে আমাদের আইএসআই থেকে মানে ইন্টারসিম্বল ইন্টারফারেন্স থেকে আমরা কোনো ইরোর ছাড়াই কেমন করে ওই যে আমরা তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা কেমন করে রিসিভ করা যেতে পারে। ঠিক আছে? তো আমাদের উইথ যত বেশি হবে তত বেশি আমাদের কি হবে, আমাদের মানে আগের সিম্বলটাকে পুনরুদ্ধার করা যাবে আইএসআই থেকে, মানে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স থেকে কতটুকু রক্ষা করা যাবে। ঠিক আছে? তো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু ১ নম্বর পয়েন্ট আমি বলে দিছি। তাহলে বলছো দ্য ইনস্ট্যান্ট অফ টাইম when the eye opening is wide will be the preferred time for sampling। ধরেন আমাদের হচ্ছে আমি ২ টা দিলাম, ঠিক আছে? ২ টা দিলাম, আই প্যাটার্ন দিলাম। যার মধ্যে দেখেন এটাতে হচ্ছে এইটুকু উইডথ, ঠিক আছে? আরেকটা দিলাম যেটার উইডথ এর থেকে আরো বড়। তাহলে আপনাদের কি বুঝতে পারবেন? স্যাম্পলিং টাইম, ঠিক আছে? কোনটার ক্ষেত্রে বেস্ট হবে? মানে এটার ক্ষেত্রে এই স্যাম্পলিং টাইমে হয় ধরলাম ৫ থেকে ১০, আরেকটার ক্ষেত্রে ৫ থেকে ধরলাম ৮, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারতেছেন? তাহলে এই টাইমটাই হচ্ছে প্রথমটার জন্য এই টাইমটাই বেস্ট, সেকেন্ডটার জন্য ওই টাইমটা বেস্ট। এটা কিন্তু ২ টার মধ্যে যদি কম্পেয়ার করতে বলি তাহলে প্রথমটা বেস্ট। আর যদি আমি বলি ২ টার ক্ষেত্রে কত হবে স্যাম্পলিং টাইম, তো ২ টার জন্য আলাদাভাবে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? যদি আমি ভ্যালু দিয়ে দিই। এরকম ব্যাপারটা। বুঝতে পারছেন? ধরেন আমি এরকম ছবি দিয়ে একটা এরকম মার্ক করে দিলাম। এরকম দিলাম আর এরকম দিলাম। ঠিক আছে? আর এখানে ভ্যালু ধরেন দিলাম, এই যে এখানকার ভ্যালু দিলাম ধরেন এই যে এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু দিলাম, এটা একটা ভ্যালু দিলাম, এটা একটা ভ্যালু দিলাম। ঠিক আছে? তারপরে এখানে একটা ভ্যালু দিলাম, এখানে একটা ভ্যালু দিলাম। তখন আপনাদের হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম ভ্যালু ধরেন ৫, ২, ৩, ৫, তারপরে ৭ ধরলাম, তারপরে ধরলাম এখানে ১০, এখানে ধরলাম ১২। তাহলে এখান থেকে আপনি কিন্তু ভ্যালুটা বের করতে পারবেন। ঠিক আছে? তো যেখানে সবচাইতে বেশি আই ওপেনিংটা বেশি সবচাইতে বা আয়ের উইডথটা সবচাইতে বেশি, সেখানে কি বোঝাচ্ছে স্যাম্পলিং টাইমটা সেখানকার জন্যই মানে সেই স্যাম্পলিং টাইমটাই আমাদের প্রিফার্ড। মানে ওই স্যাম্পলিং টাইমে যদি স্যাম্পলিং করি তাহলে আমাদের পারফেক্ট আউটপুট পাবো বা আমাদের স্যাম্পলিংটা খুবই ভালো হবে, ফলে কোয়ান্টাইজেশনটাও খুব ভালো হবে, ইনকোডিংটাও অনেক ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলেন তো, আপনাদের কারো খাতা নিয়ে কোনো সমস্যা, মার্কস নিয়ে কারো কম বা বেশি পাইছেন এরকম কিছু? ম্যাম ওই মিড টার্মে মার্কটা নিয়ে একটু কথা ছিল আমার। হ্যাঁ, বলেন। ম্যাম আমার মার্কটা মনে হয় একটু বেশি আসতো, 20 পাইছি মাত্র। কত পাইছেন? 20। আপনি রিফাত বিন আব্দুল ওয়াহেদ না? জি ম্যাম। মানে যে যেটা পাইছে আমি সেটাই দিছি, রিফাত বিন আব্দুল ওয়াহেদ। আপনার খাতা আমার মনে আছে।
আপনার খাতা আসলে ভালো অবস্থা ছিল না। যাই হোক, এটা আমার আসলে যদি হ্যান্ডরাইটিংটা বেশি খারাপ তো। হ্যাঁ, এখন যদি আপনি দেখতে চান আমি দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি যদি দেখতে চান কেন খারাপ হইলো বা কি, আমি দেখাতে পারবো। কিন্তু সবারকে কিন্তু দেখানো সম্ভব না। এজন্যই জিজ্ঞাসা করছি কারো কোনো সমস্যা আছে নাকি বলেন তো আর? বুঝলাম, ঠিক আছে, তাহলে ঠিক আছে। না আপনি দেখতে আমি আর চাইলে কি চেষ্টা অবশ্যই দেখাবো। করতেছি ম্যাম হাতের লেখাটা একটু ভালো করার জন্য আর কি। বুঝতে পারছি কিন্তু মানে আপনি ভালো পারেন। আপনার ক্লাস পারফরম্যান্স ও ভালো, বাট আপনার পরীক্ষার খাতা ভালো না। বুঝছেন? ওইজন্য। মানে লেখাগুলো আসলে সঠিক একদম পারফেক্ট হয়নি। আচ্ছা যাই হোক। আর হচ্ছে কারো কোনো সমস্যা? বলেন একটু নম্বর নিয়ে। কেউ বেশি বা কম পাইছেন এরকম কিছু? কারো সমস্যা বলেন? ম্যাম বেশি পাইলে তো কেউ বলবো না, কম পাইলে শুন বলবো। এটাও ঠিক। আচ্ছা বেশি অবশ্য কেউ পায় নাই মনে হয়। 87 তো হাইয়েস্ট উঠছে, তাই না? জি ম্যাম। তাহলে তো খুব বেশি না। 30 পাইলে না হলে বলতো ম্যাডাম বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে কারো কোনো সমস্যা নাই তাই তো খাতায়? আহ তারপরে না সামিউল ম্যাম। ইসলাম সমস্যা? খালিদ খান? আসসালামু আলাইকুম ম্যাম। না ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। বলেন ম্যাম রফিকুল রফিকুল ইসলাম। ইসলাম। হ্যাঁ ম্যাম বলেন। ওই অ্যাসাইনমেন্টটা কি 11টা সকাল 11টা নাকি রাত 11টা একটু বুঝি নাই। কি? অ্যাসাইনমেন্ট একটা দিছিলেন না ম্যাম, এটা জমা দেওয়ার লাস্ট ডেট টাইমটা? লাস্ট টাইম ছিল এই ক্লাসের আগ পর্যন্ত, কিন্তু কারো কোনো সমস্যার ক্ষেত্রে আজকে সারাদিন দিতে পারবেন। ম্যাম আমিও এই চিটাগাং ছিলাম তো, তো এই আজকে আসলাম সকালে। ম্যাম আমি আজকে বুঝতে রাত পারি না 12টা এখন পর্যন্ত পরে। দিয়ে দেন ম্যাম। আজকে রাত 12টা পর্যন্ত টাইম দেওয়া আছে। ঠিক আছে ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম। আচ্ছা ঠিক আছে। সালাম। আচ্ছা তাহলে হচ্ছে এটা গেল। তারপর এটা গেল যে আমাদের স্যাম্পলিং টাইমটা কখন আমরা ঠিক করব, যখন হচ্ছে আই ওপেনিংটা সবচেয়ে বেশি ওয়াইড হবে, ঠিক আছে, সেই সময়টাকে আমরা ডিটারমাইন করব। তারপরে বলছে দ্য রেট অফ দ্য ক্লোজার অফ দ্য আই অ্যাকর্ডিং টু দ্য স্যাম্পলিং টাইম ডিটারমাইন্স হাউ সেন্সিটিভ দ্য সিস্টেম ইজ টু দ্য টাইমিং ইরর। মানে আমাদের হচ্ছে ক্লোজার দিয়ে কি বুঝবো আমরা, চোখ যত বেশি বন্ধ হবে তত বেশি বুঝতে পারবো যে আমাদের সিস্টেমটা কি হচ্ছে, ইররের প্রতি বেশিটাই কি সেন্সিটিভ হয়ে যাচ্ছে, বা ইরর দ্বারা বেশি অ্যাফেক্টেড হচ্ছে, বা আইএসআই এর পরিমাণ তত বেশি বাড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের আই ক্লোজার যত কম হবে তত বেশি ভালো, কিন্তু যত বেশি হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আইএসআই এর পরিমাণটা ততই বেশি হচ্ছে, ফলে আমাদের সিস্টেমটা কি হচ্ছে, ইররের প্রতি মানে কি বলবো সেন্সিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে যত বেশি মানে ইরর বাড়ছে তত বেশি আমাদের সিস্টেমটা ক্লোজ হয়ে যাচ্ছে, বা মানে আইটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই বোঝা যাবে। তো যদি আমি দুইটা সিস্টেম দিই, আপনাদের বের করতে হবে কোনটার ক্ষেত্রে আই ক্লোজারটা বেশি বা কোনটার ক্ষেত্রে কম। এটা বের করার আরেকটা উপায় কি, যে আই ওপেন উইথ যার বেশি তার নিশ্চয়ই ক্লোজটা কম হবে। তাহলে যার উইথ বেশি তার ক্ষেত্রে এটা না, যার উইথটা কম সে হচ্ছে তার ক্ষেত্রে ক্লোজারের পরিমাণটা বেশি, তাহলে তার উপরই আইএসআই এর মানে প্রভাবটা বেশি হবে, ঠিক আছে। এখন বলছে দ্য হাইট অফ দ্য আই ওপেনিং at a কি বলে স্পেসিফাইড স্যাম্পলিং টাইম ডিফাইন্স দ্য মার্জিন ওভার নয়েজ। এখন এটা দেখেন, এখানে বলা আছে সিগন্যাল টু নয়েজ রেশিও অ্যাট আ স্যাম্পলিং পয়েন্ট, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি মার্ক করে দিচ্ছি, যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও অ্যাট দ্য স্যাম্পলিং পয়েন্ট, ঠিক আছে। স্যাম্পলিং পয়েন্টে এইটুকু, তারপর আরেকটা অর্ধেকে আরেকটা। তো কথাটা হচ্ছে এখানে কি বলছে, যে নয়েজ ওভার মার্জিন, মানে এই জিনিসটা হচ্ছে যে এই মার্জিনের ওপরে, ঠিক আছে, এই যে এইটা এটুকু দেখতে পাচ্ছেন, তারপর নিচেও আরেকটু সেম পরিমাণ আছে, এই দুইটার ওপরে দেখেন এই পোর্শনটা, এই পোর্শনটা মানে আমি আরেকটু স্পেসিফিক্যালি বলি, এই পোর্শনটাতে দেখেন সবকিছু একসাথে কি হয়েছে, ওভারল্যাপ হয়েছে, মানে কি বোঝা যাচ্ছে, এটুকুতে আমাদের আইএসআর পরিমাণটা বেশি, ঠিক আছে। তো নয়েজ ওভার মার্জিনের কথা কি বলছে, যে আমাদের যদি হাইট অফ দ্য আই ওপেনিং, মানে একটা নির্দিষ্ট সময়ে আমাদের আয়ের উইডথটা দেখবো, আর যে হাইট দেখবো সেটা দিয়ে কি করব আমরা বুঝতে পারবো হাইট দিয়ে, যে এইটুকু হচ্ছে মার্জিন ওভার নয়েজ, মানে এটা হচ্ছে আমাদের উইথ, ঠিক আছে। এটা দিয়ে আমরা বুঝবো যে বেস্ট স্যাম্পলিং টাইম অথবা বেস্ট সিগন্যাল টু নয়েজ রেশিও। আর এই যে এইটা হচ্ছে হাইট, ঠিক আছে, পুরাটা মিলে এটা দ্বিগুণ। এই হাইট দেখে আমরা বুঝবো কতটুকু মার্জিনের মধ্যে আমাদের নয়েজ ঢুকে নাই, ঠিক আছে। মার্জিন ওভার নয়েজ মানে এই মার্জিনের ওপরে নয়েজ আছে, ওকে, এভাবেও বলতে পারেন, বা এইটুকুর মধ্যে কোনো নয়েজ নাই, এই মার্জিনের ওপরে নয়েজ আছে।
ঠিক আছে, এটুকুও বলা যেতে পারে। এক একটা যেটা আমি দিব ধরেন সেটা আমি কিন্তু এই ভ্যালুগুলোও দিয়ে দিতে পারি। এই যে এখানকার ভ্যালু আমি বলতে পারি দুইটা আই প্যাটার্নের ক্ষেত্রে যে হচ্ছে কোনটার হচ্ছে স্যাম্পলিং এর হচ্ছে ইয়ে কি বলে সরি নয়েজ ওভার মার্জিন কত। তাহলে আপনাদের বলতে হবে এটার ক্ষেত্রে এখান থেকে এই পরিমাণ, আর একটা যদি আমি ছোট দিই তাহলে বলতে হবে এটার এটা। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আই প্যাটার্ন সম্পর্কে ব্যাখ্যা। এখন দুইটা ছবি দিয়ে যদি আমি কম্পেয়ার করতে পারি তাহলে তো ওরকম ভাবে কম্পেয়ার করবেন, আর যদি জাস্ট এই কোশ্চেনটা তুলে দিই তাহলে জাস্ট এই পয়েন্টগুলো লিখবেন। আর যদি হচ্ছে আমি দুইটা কম্পেয়ার করতে না দিই, একটাই দিই আর একটার ভেতরে মার্ক মানে ভ্যালু বসাই দিই, তাহলে আপনাদের লিখতে হবে ভ্যালুগুলো। আমি যদি বলি যে এর ক্ষেত্রে মানে এই আই প্যাটার্নের ক্ষেত্রে আপনাদের হচ্ছে কত হবে সিগন্যাল টু নয়েজ রেশিওর ভ্যালু বা স্যাম্পলিং পয়েন্ট কোন পয়েন্টে হবে, টাইমটা কত হবে বা নয়েজ ওভার মার্জিনটা কতটুকু হবে, তখন আপনাদের সেটা লিখতে হবে। ঠিক আছে, যদি একটা স্পেসিফিক্যালি দিই পরীক্ষাতে। এটা বোঝা গেছে? আশিক বুঝতে পারছেন? আশিক জি ম্যাম। বুঝতে পারেননি আমার মনে হচ্ছে, ঢুকছেন তো দেরি করে। জি ম্যাম, আমি ঢাকাতে আসছি তো ম্যাম, আমি একটু আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে রেকর্ডিং তাহলে একটু দেখে নিন, ঠিক আছে? ওকে। জি ম্যাম। আচ্ছা তাহলে এখন আমরা একদম নিচের দিকে চলে যাচ্ছি। এই এখন যেটা পড়াবো সেটা পড়ানোর পরে মোটামুটি হচ্ছে আমাদের নতুন জিনিস পড়া শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনাদেরকে যে পুরাতন যেটা আমি বললাম পরীক্ষাতে বেশি আসে সেটা পড়াবো। ঠিক আছে, একটু দাঁড়ান। আচ্ছা আপনাদের কার কার এনট্রপি সম্পর্কে ধারণা আছে? বলেন তো কার কার এনট্রপি সম্পর্কে ধারণা আছে? ইন্টার আইসিটি বইতে একটু পড়ছিলাম ম্যাম। এনট্রপিটা কি? এনট্রপি একটা ইয়েতে অনেকগুলো জিনিস ইউজ করা যায় এরকম। হুম, হলো না। এনট্রপি হচ্ছে এনট্রপি মানে আমাদের ম্যাম শৃঙ্খলা। কি? ম্যাম তাপ গতিবিদ্যার সূত্রগুলো ওইটা এনট্রপি না ম্যাম? ওই এনট্রপির কথা বলতেছেন না? আহ, না আসলে ওইটা এনট্রপি একদিক দিয়ে ঠিকই বলছেন, ওটাও এনট্রপি বাট হচ্ছে মানে কমিউনিকেশনের ভাষায় এনট্রপিটা অন্যরকম। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে একটা কোনো ইনফরমেশন, ঠিক আছে, তার মধ্যে কতটুকু সার্টেনিটি অথবা আনসার্টেনিটি আছে, মানে কতটা অনিশ্চিত, সেটার উপরে ভিত্তি করে এনট্রপিকে আমরা মেজার করতে পারি। ঠিক আছে, ওই তাপগতিবিদ্যা যেটা বললো ইমরান সেটাও এনট্রপি কিন্তু, ঠিক আছে, কিন্তু আমরা এটা হচ্ছে তাপগতিবিদ্যা না, এটা হচ্ছে কমিউনিকেশনাল এনট্রপি, অথবা যদি স্পেসিফিক্যালি বলি ইনফরমেশন থিওরির হচ্ছে এনট্রপি। ঠিক আছে, তো আমাকে একটা কথা বলেন, কোনো একটা ইনফরমেশন ধরেন হচ্ছে আমি কি বলবো, কোনো একটা কথাকে আমরা ইনফরমেশন কখন বলতে পারবো? ধরেন একটা আমি কথা বললাম যে ধরেন আমি বললাম যে সাকিব পাইছে 27 আর হচ্ছে ইয়ে পাইছে ইমরান পাইছে হচ্ছে কত, ইমরান কত পাইছেন? 22 ম্যাম। 22। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনারা জানে কি খুব অবাক হবেন সবাই, বলবেন না এটা তো বুঝতেই পারছি যে হচ্ছে ভালোরা ভালো পাইছে, ঠিক আছে সমস্যা নেই। ধরেন হচ্ছে আরেকটা কি বলবো, একজন ধরেন কপি করেও 30 পাইছে, ঠিক আছে, কপি করছে তাও 30-এর মধ্যে 30 পাইছে, আর একজন ধরেন কপি না করেও কম পাইছে, ঠিক আছে, ধরেন কপি করেনি তাও 15 পাইছে। এটা কিন্তু খুবই মানে আশ্চর্য হয়ে যাবেন আপনারা, সারপ্রাইজ হয়ে যাবেন যেটা কি হইলো, তাই না? এর মধ্যে আনসার্টেনিটি আছে, অনিশ্চয়তা আছে যে কে কত পাবে, মানে আপনাদের মার্ক যতক্ষণ পর্যন্ত না আমি বলছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তাহলে আমি যে মার্কটা দিছি সেটার মধ্যে কিন্তু ইনফরমেশন আছে, তাই না? মানে আমার মার্ক যেটা দিলাম সেটা হচ্ছে একটা ইনফরমেশন, তাই কি না? জি জি ম্যাডাম। মানে ইনফরমেশন বলা হবে দুইটা জিনিস থাকলে, একটা কিছু একটা মানে কি বলবো, একটা কথার মধ্যে ইনফরমেশন তখনই বলতে পারবো যদি তার মধ্যে আনসার্টেনিটি থাকে। আনসার্টেনিটি মানে কোনো সার্টেনিটি নেই, মানে কোনো নিশ্চয়তা নাই এটাই যে হবে শিওর এটা না। আমি যে সবসময় হচ্ছে ধরেন আশিককেই ভালো বলবো এটা না, আমি তো হচ্ছে ইয়েকেও ভালো বলতে পারি, রাসেলকেও ভালো বলতে পারি, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তারপরে ধরেন আমি সবসময় রিফাতকে যে বেশি নাম্বার দিব তা না, আমি হচ্ছে ইমরানকেও বেশি নাম্বার দিতে পারি, এটা তো সারপ্রাইজ। ঠিক আছে, সারপ্রাইজও থাকবে আনসার্টেনিটিও থাকবে, ব্যাপারটা বুঝছেন? জি ম্যাম। কখনো আপনারা শিওর থাকবেন না যে ম্যাডাম কি করবে, তাহলে সেটা ইনফরমেশন। মানে যদি আমার নেচার বা আমি কি করব সেটা আপনারা যদি বুঝেই যান, তাহলে আমার যেটা আমি ইনফরমেশন দিব সেটার মধ্যে কোনো আসলে সেটা ইনফরমেশন হচ্ছে না, আপনারা জানে গেলে কোনো ভাবেই ইনফরমেশন হবে না। ঠিক আছে, এই এটা কি বুঝছেন কি বললাম? জি ম্যাম, অনিশ্চয়তা থাকবে ম্যাম একটা।
হ্যাঁ, একটা উদাহরণ দেন দেখি যে অনিশ্চয়তা আছে, একটা উদাহরণ দেন যে অনিশ্চয়তা নাই এরকমের মধ্যে। কে দিবে উদাহরণ? ম্যাম আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা আচ্ছা তারপর? ম্যাম এই যে সূর্য পশ্চিম দিকে উঠে। আচ্ছা এটা ভালো বলছে সাকিব, এটা কিন্তু খুবই ভালো ছিল। সূর্য পশ্চিম দিকে ওঠে, এটার মধ্যে কি, এটা কি বলেন তো? নিশ্চয়তা। এটা হচ্ছে নিশ্চয়তা, ঠিক আছে? মানে সূর্য পশ্চিম দিকে কখনোই ওঠে না, এটা আমরা জানি। তাহলে এর মধ্যে নতুন কোনো আনসার্টেনটি বা সারপ্রাইজ থাকলো না, এটা কিন্তু ইনফরমেশন হইলো না, ঠিক আছে? বাট ও বলছে ম্যাডাম আজকে বৃষ্টি হতে পারে। তো আপনি কি শিওর বলতে পারবেন যে বৃষ্টি হবেই না ম্যাডাম? এটা তো বলতে পারতেছেন না, এটা অনিশ্চয়তা বা সারপ্রাইজ। বৃষ্টি হয়েই গেল ধরেন, অনিশ্চয়তা হচ্ছে এটা যে হতেও পারে নাও হতে পারে, আর সারপ্রাইজ হচ্ছে যে ও যেটা বললো সেটা হয়েই গেল আজকে, বুঝছেন এরকম ব্যাপারটা। ম্যাম আপনি আমাকে A+ দিতেও পারেন। এটা কি হলো, এটা অনিশ্চয়তা না কি হচ্ছে সারপ্রাইজ হলো বলেন? এটা সারপ্রাইজ ম্যাম, সারপ্রাইজ এটা ইনফরমেশন ম্যাম, ইনফরমেশন। ঠিক আছে ইমরান, বুঝতে পারছি। আচ্ছা আর কারো কোনো উদাহরণ? ম্যাম ভার্সিটি খুলতেও পারে নাও পারে। এটা কি হলো, নিশ্চয়তা অনিশ্চয়তা বলেন? অনিশ্চয়তা। আর একটা সারপ্রাইজ বলেন। ভার্সিটি খোলা গেছে ম্যাম। রাইট, এটা ভালো বলছে। ঠিক আছে, তাহলে তো হইলোই, ঠিক আছে। তো আমাদের একটা ইনফরমেশনের মধ্যে এই দুইটা টার্ম লাগবে আমাদের, বা এই দুইটা জিনিস থাকতে হবে, নাহলে সেটা ইনফরমেশন হবে না, ঠিক আছে? তো আমরা এখন যেটা পড়বো, আমি আপনাদেরকে একদিন বলছিলাম যে এই কমিউনিকেশন থিওরি আর আপনাদের একটা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দুই ভাগে ভাগ করা আছে। আসলে জিনিসটা কি, সিলেবাসটা আসলে অনেক বড়, বুঝছেন? তো এই কমিউনিকেশন থিওরির মধ্যে কয়েকটা জিনিস আছে আসলে। ওটার মধ্যে আছে কমিউনিকেশন থিওরি, যেটা ডিজিটাল কমিউনিকেশন, অ্যানালগ কমিউনিকেশন, ঠিক আছে? তারপরে আপনাদের ইনফরমেশন থিওরিটাও আছে। ইনফরমেশন থিওরি কিন্তু ডিজিটাল কমিউনিকেশন একটা পার্ট, বাট আলাদা অংশ, ঠিক আছে? এটা অনেক বড় অংশ একটা। তারপরে আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন, ঠিক আছে? ওইটা হচ্ছে হয়তো বা তো পড়াতে পারবো না, আগে হচ্ছে এটা শেষ করি, তারপরে হচ্ছে আগের যেগুলো পরীক্ষা থাকে সেগুলো শেষ করব, তারপরে পারলে ডাটা কমিউনিকেশনের একটু ধারণা দিব, ঠিক আছে? ডাটা কমিউনিকেশনটা ফোরোজানের বই থেকে পড়তে বলছিলাম যাদের পড়ার ইচ্ছা। আচ্ছা, আর আরেকটা কথা, ডাটা কমিউনিকেশনটা কি, আপনাদের যে হচ্ছে ওএসআই লেয়ার, আপনারা কি এটা জানেন ওএসআই লেয়ারটা কি? 7টা লেয়ার থাকে, মানে নেটওয়ার্কিং এর জন্য ডাটা কমিউনিকেশন করতে হয় স্পেসিফিক্যালি, ঠিক আছে? মানে আপনাদের হচ্ছে ডাইনামিক রাউটিং, তারপরে স্ট্যাটিক রাউটিং, সবকিছুই কিন্তু ডাটা কমিউনিকেশন থেকে আসছে, ঠিক আছে? এই ওকে, তারপরে এখন বলছে ইনফরমেশন ইজ দ্য সোর্স অফ আ কমিউনিকেশন সিস্টেম ওয়েদার ইট ইজ অ্যানালগ অর ডিজিটাল। মানে ইনফরমেশন হচ্ছে কমিউনিকেশনের সোর্স, ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেমের, যেটা অ্যানালগ বা ডিজিটাল যে কোনো কিছু করতে পারে। তারপরে বলছে ইনফরমেশন থিওরি ইজ আ ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ কোডিং অফ ইনফরমেশন অ্যালং উইথ দ্য কোয়ান্টিফিকেশন, স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন অফ ইনফরমেশন। মানে কি বলে ইনফরমেশন থিওরিটা কি, এটা হচ্ছে একটা মানে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি। আর সত্যি সত্যি, কারণ কি, এটা হচ্ছে ইনফরমেশন থিওরিতে আমরা কি পড়বো, আমি বলতেছি কিন্তু এনট্রপি পড়বো মেনলি, ঠিক আছে? বা আমরা ইনফরমেশন সম্পর্কে পড়বো। তো ইনফরমেশন গুলো কি আকারে থাকে, অ্যানালগ না ডিজিটাল, দুইটা আকারে থাকতে পারে, কিন্তু ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করতে হবে, ইনফরমেশনটাকে আমরা যেভাবে প্রকাশ করব সেটার প্রকাশের ধরনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, ঠিক আছে? আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ ইউজ করব যে কোনো ইনফরমেশন বের করার জন্য বা এক্সট্রাক্ট করার জন্য। এই জন্য বলা হচ্ছে ইনফরমেশন থিওরিটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, যেটাতে কি করবে, আমরা কোনো একটা ইনফরমেশনের কি কি হচ্ছে মানে ইনফরমেশনের ভেতরে কি কি উপাদান আছে, বা কি কি বিষয় আমরা নিতে পারি, বা কোন কোন কি বলবো এলিমেন্ট আছে সেগুলো নিতে পারি, সেগুলো থেকে আমরা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে নিব আর কি। এখন বলছে কন্ডিশনস অফ অকারেন্স অফ ইভেন্টস। এখন আমরা যদি ইফ উই কনসিডার অ্যান ইভেন্ট দেয়ার আর 3 কন্ডিশনস অফ অকারেন্স। এখন বলছে যদি আমরা এক ইভেন্ট ধরি, ঠিক আছে, আমি বলছি কিন্তু ইনফরমেশন হইতে হইলে আমাদের আনসার্টেনিটি আর সারপ্রাইজ হবে, ঠিক আছে? তাহলে আমাদের ইভেন্টটা কি, ইভেন্ট বলতে বোঝাচ্ছে যার মধ্যে আনসার্টেনিটি সারপ্রাইজ সবই থাকবে, আর একটা নির্দিষ্ট ইনফরমেশন থাকবে, এগুলোর বদলতে একটা নির্দিষ্ট ইনফরমেশন থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো একটা ইভেন্ট, ঠিক আছে? এখন বলছে যে হচ্ছে এই আনসার্টেনিটি সারপ্রাইজ অথবা ইনফরমেশন ডিফারেন্ট টাইমেও ঘটতে পারে। মানে যে কোনো একটা ইয়ের মধ্যে, ইভেন্টের মধ্যে ধরেন একটা ইভেন্ট যার মধ্যে আনসার্টেনিটি আছে, সারপ্রাইজ নেই, কোনো ইনফরমেশনও তেমন থাকবে না, ঠিক আছে? আবার একটা মানে কি বলবো ইভেন্ট আছে যার মধ্যে সারপ্রাইজ আছে, আনসার্টেনিটি নাই,
তারপর আরেকটার মধ্যে ইনফরমেশন দুইটার জন্যই থাকবে, ঠিক আছে। এরকমও হতে পারে, মানে ইভেন্টের উপরে নির্ভর, মানে মানে ইভেন্ট বলতে বোঝাচ্ছে যে উদাহরণগুলো আপনারা দিলেন, সেই উদাহরণগুলো ওগুলোর উপর ভিত্তি করতেছে যে কি আছে ওই ইনফরমেশনের, মানে ওর ভেতরে ইনফরমেশন মানে দুইটা আকারই আছে নাকি আলাদা আলাদা করে আছে, শুধু আনসার্টেনিটি অথবা সারপ্রাইজ, ঠিক আছে। দুইটা একত্রিত থাকলে সেটা ইনফরমেশন। আচ্ছা, এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এনট্রপি, ঠিক আছে। এনট্রপিটা কি? এখন এনট্রপিটা বলতেছে when we observe the possibilities of the occurrence of an event, how surprising or uncertain it would be, it means that we are trying to have an idea on the average content of the information from the source of the event। মানে একটা পসিবিলিটি, মোট কথা এনট্রপিটা হচ্ছে একটা ইভেন্ট অকার হবে কি হবে না, ঠিক আছে, অকারেন্সের পসিবিলিটি। এখন আমরা প্রবাবিলিটিও বলতে পারি, ঠিক আছে। এখন একটা ইভেন্ট যেরকম বললো যে আজকে ভার্সিটি খুলে গেছে, রিফাত বললো, তারপরে হচ্ছে সাকিব বললো আজকে বৃষ্টি হতে পারে, ঠিক আছে। এই দুইটারই প্রবাবিলিটি কতটুকু বা পসিবিলিটি কতটুকু হওয়ার, ঘটার আর কি, ঠিক আছে। তাহলে সেটার উপরে ভিত্তি করে আমরা এনট্রপি পাবো, বুঝতে পারছেন? তাহলে এনট্রপিকে কি বলা যেতে পারে? এনট্রপিকে বলা যেতে পারে ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ মেজার অফ দ্য অ্যাভারেজ ইনফরমেশন কন্টেন্ট পার সোর্স সিম্বল। মানে প্রত্যেকটা সোর্সের মধ্যে কতটুকু অ্যাভারেজ ইনফরমেশন আছে সেটার একটা মেজার, ঠিক আছে। মানে আমরা একটা সোর্সের মধ্যে কতটুকু ইনফরমেশন পাবো বা কতটুকু অ্যাভারেজ ইনফরমেশন পাবো, ঠিক আছে, সেটার হচ্ছে একটা মেজার হচ্ছে বা পসিবিলিটি বা প্রবাবিলিটিটা হচ্ছে এনট্রপি, ঠিক আছে। তো এনট্রপিটাকে আমরা কেমন করে প্রকাশ করতে পারি সেটা দেখবো এখন। এখন ক্লড শ্যানন, দ্য ফাদার অফ দ্য ইনফরমেশন থিওরি, প্রোভাইডেড আ ফর্মুলা ফর ইট অ্যাজ, মানে এটা হচ্ছে এইচ দিয়ে বোঝাচ্ছে আমাদের এনট্রপি, ঠিক আছে। এখন দেখেন আমাদের হচ্ছে মাইনাস দেওয়া আছে একটা চিহ্ন, আই দেওয়া আছে নিচে, এটা হচ্ছে সামেশন চিহ্ন, পিআই লগ বি, বিটা হচ্ছে বেস, ঠিক আছে। আর পিআই বলতে এই পিআইটাই দেখছে এখানটায়, ঠিক আছে। তো পিআইটা কি? পি বলতে বোঝাচ্ছে কিন্তু প্রবাবিলিটি, ঠিক আছে। এখন দেখেন হোয়ার পিআই ইজ দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ক্যারেক্টার নাম্বার আই। ধরেন আমাদের অনেকগুলো আপনারা কথা বললেন, এক্সাম্পল দিলেন বা অনেকগুলো ইভেন্ট বললেন, ঠিক আছে। তার মধ্যে আই পরিমাণ, আই যে ইভেন্টটা বলতেছেন, আই ইভেন্ট, ওই আই ইভেন্টের অকারেন্সের প্রবাবিলিটিটা হচ্ছে পিআই, ঠিক আছে। তারপরে বিটা হচ্ছে কি? বেস অফ দ্য অ্যালগোরিদম, মানে লগের বেসটা হচ্ছে বি, ঠিক আছে। বলছে হেন্স দিস ইজ অলসো কল্ড অ্যাজ শ্যাননস এনট্রপি, মানে এটা যেহেতু শ্যানন বের করছে এজন্য এই এনট্রপিটাকে শ্যানন এনট্রপিও বলা হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে এই এনট্রপিটা তো একরকম, এখন কন্ডিশনাল এনট্রপি থাকতে পারে। আচ্ছা, আপনারা কন্ডিশনাল প্রবাবিলিটি পড়ছিলেন না? বলেন তো কন্ডিশন থাকলে কি বোঝায়? কন্ডিশন দেওয়া মানে কি? মানে একটা নীতির মধ্যে সীমাবদ্ধ রাখা। তাই কি? বলেন। কন্ডিশনাল তো এইটা অথবা ওইটা, একটা না হলে আরেকটা, এরকম একটা। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা দেওয়া আছে ওটার রেসপেক্টে আরেকটা পাওয়া, জি মানে ম্যাম, একটা এরকম। দেওয়া আছে ওটার রেসপেক্টে আরেকটা পাওয়া। তো এখানে বলছে কি দেখেন, আমরা আউটপুট দেখে যদি আমি বলতে পারি ইনপুটে কি ইনফরমেশন ছিল, ধরেন আউটপুটটা হচ্ছে কি যে আজকে বৃষ্টি হইলো, ঠিক আছে। তখন ইনপুটটা কি? আমি দেখবো যে হচ্ছে কেউ বলছে কিনা যে হচ্ছে আজকে বৃষ্টি হইতে পারে, ঠিক আছে। তাহলে আউটপুট দেখে ইনপুট মানে মেজার করার বা কি বলবো আনসার্টেনিটিটা কি কতটুকু হতে পারে ইনপুটে সেটা বের করাটাই হচ্ছে কন্ডিশনাল এনট্রপি। মানে একটা রেসপেক্টে যখনই কন্ডিশনাল লেখা থাকবে যে কোনো কিছুর আগে এনট্রপি বা প্রবাবিলিটি, তখন বুঝবেন একটা দেওয়া আছে ভ্যালু, একটা ওই দেওয়া ভ্যালুর রেসপেক্টে মানে যেটা দেওয়া নেই সেই ভ্যালুটা বের করা, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডিশনাল এনট্রপি। তাহলে এখানে বলছে দ্য অ্যামাউন্ট অফ আনসার্টেনিটি রিমেইনিং অ্যাবাউট দ্য চ্যানেল ইনপুট, মানে চ্যানেলের ইনপুট সম্পর্কে যে আনসার্টেনিটিটা সেটা হচ্ছে কতটুকু, কতটুকু সেটা কেমন করে বিচার করব? আফটার অবজার্ভিং দ্য চ্যানেল আউটপুট, মানে আউটপুটের রেসপেক্টে ইনপুটটা, ইনপুটের আনসার্টেনিটিটা কত সেটা বের করাটাই হচ্ছে আমাদের কন্ডিশনাল এনট্রপি। এটাকে বলা হয়, দেখেন ইট ইজ গিভেন ডিনোটেড বাই এইচ এক্স বাই ওয়াই, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি চিহ্ন? এটা বাই চিহ্ন, ঠিক আছে। বা আপনি এই চিহ্নটাতে বুঝবেন প্রথমটা হচ্ছে ইনপুট, পরেরটা হচ্ছে আউটপুট। তাহলে ওয়াইটা দেওয়া আছে, ওয়াইটার রেসপেক্টে ইনপুট মানে এক্স এর আনসার্টেনিটি কত সেটা বের করতেছি, এটা হচ্ছে কন্ডিশনাল এনট্রপি। বুঝা গেছে? বলেন তো বুঝতে পারছেন নাকি?
বোঝা গেছে? নুরুদ্দিন বলেন। জি ম্যাম, মোটামুটি বোঝা গেছে ম্যাম। আচ্ছা, মোটামুটি। তাহলে আরেকবার বলি। ধরেন ভালো করে কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে ধরেন আপনি এটার কথা বাদই দিলাম। ধরেন আমি বললাম যে আরাফাত আপনি হচ্ছে ভালো নম্বর পান তাহলে আমি আপনাকে একটা হচ্ছে গিফট দিব। ঠিক আছে? তারপর আমি ধরেন আপনি ভালো নম্বর পাইলেন তখন আপনাকে একটা কলম দিলাম। ঠিক আছে? তো সেটা আমি আপনার কলমটা কখন দিব? যখন আপনি ভালো নম্বর পাবেন তখন আমি একটা কলম দিব। ব্যাপারটা বুঝছেন? জি ম্যাম। মানে হ্যাঁ কন্ডিশন হ্যাঁ, দিয়ে দিচ্ছি। কন্ডিশন দিয়ে দিবেন। ঠিক আছে? তার মানে কন্ডিশনাল এন্টারভে বলতেও সেরকম বোঝাচ্ছে যে আউটপুটটা অবজার্ভ করব আমরা। যেকোনো একটা ভ্যালু দেওয়া আছে। এখানে আউটপুটের ভ্যালু দেওয়া থাকবে। আউটপুটের ভ্যালু থেকে আমি ভাববো যে আচ্ছা আউটপুট এটা পাইছি, তাহলে ইনপুটটা কি থাকতে পারে বা ইনপুটের আনসার্টেনিটি কতটুকু। ঠিক আছে? সেটা বের করাটাই হচ্ছে কন্ডিশনাল এন্টারভে। আচ্ছা, তারপরে ফাহাদ মিয়া বুঝতে পারছেন? ফাহাদ, আসাদ, নুরুদ্দিন, ম্যাম আছি ম্যাম। আসাদ কিছু বুঝতে পারতেছেন? ম্যাম বুঝতেছি হালকা, তো সমস্যা হচ্ছে, ওটা ঠিক হয়ে যাবে পরে আবার রিপিট দেখলে। সমস্যা হলে আমাকে একটু জিজ্ঞাসা করেন না। আরেকটা উদাহরণ দিয়ে দেখাই তাইলে। বলেন কোনটাতে সমস্যা, আসাদ বলেন। আসাদ অথবা কারো কোনো সমস্যা থাকলে বলেন, আর দুই একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। রুহুল বুঝছেন? রুহুল ইয়েস ম্যাম। বুঝতে পারতেছেন নাকি সমস্যা হচ্ছে বলেন? ম্যাম মোটামুটি বুঝতেছি ম্যাম। কি বুঝতে পারেন না আমাকে একটু বলেন, তাহলে আমি একটু বলি আরেকবার। ম্যাম সত্যি কথা ম্যাম, মিথ্যা কথা বলবো না, হ্যাঁ, আমি ক্লাসে মনোযোগী ছিলাম না ম্যাম। মনোযোগী ছিলেন না? আচ্ছা ঠিক না, আছে। আর কারো কোনো সমস্যা থাকলে বলেন একটু। হ্যালো, আচ্ছা একটু দাঁড়ান, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা কারো কোনো সমস্যা না থাকলে তো আমি আগাবো। বলেন তো একটু সমস্যা আছে কিনা। না ম্যাম, সমস্যা নেই। সাকিব বুঝতে পারতেছেন? জি ম্যাম। সাকিব বলেন। জি ম্যাম। আচ্ছা, তারপর মালিহা। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে মিউচুয়াল ইনফরমেশনে গেলাম। এখন মিউচুয়াল ইনফরমেশন বলতে কি বোঝায়? একটা হচ্ছে ইনফরমেশন নরমাল যেটা বললেন, ঠিক আছে? একটা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন। তাহলে মিউচুয়াল ইনফরমেশনটা কেমন করে বলবেন বলেন দেখি। ম্যাম আরেকটার সাথে সম্পর্কিত এরকম। মানে ওই যে মিউচুয়াল ফাংশন। নামটা দেখেন, শুধু একটা ছিল ইনফরমেশন, একটা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন। মানে মানে এই মানে হচ্ছে ধরেন উদাহরণ দিব, ধরেন রুহুল আর তুহিন, ঠিক আছে? রুহুল তুহিন সম্পর্কে কিছু ইনফরমেশন জানে, আবার তুহিন মানে সরি রুহুল তুহিন সম্পর্কে জানে, তুহিন আবার রুহুল সম্পর্কে জানে, ঠিক আছে? দুজনের মধ্যে কমন যেটুকু যে আচ্ছা তোমার সম্পর্কে আমি এটুকু জানি, তোমার সম্পর্কে আমি এটুকু জানি, দুজনের সম্পর্কে যে ইনফরমেশনটুকু জানে সেটাই হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন। মিউচুয়াল বলতে দুইজন লাগবে, দুইটা এন্টাইটি লাগবে বা দুইটা ইভেন্ট লাগবে। দুইটা ইভেন্ট একটা অন্যটা সম্পর্কে যা ইনফরমেশন জানে সেটাই হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন, ঠিক আছে? এখন দেখেন এটা হচ্ছে আমি এটা মানে দাঁড় করাবো, সেটার আগে কয়েকটা দেওয়া আছে, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ দেওয়া আছে। তো বলছে লেট আস কনসিডার আ চ্যানেল হুজ আউটপুট ইজ ওয়াই এন্ড ইনপুট ইজ এক্স। চ্যানেল বলতে কি বোঝাচ্ছে? আমাদের হচ্ছে যখন আমরা ইনফরমেশন থিওরি পড়বো তখন আমাদেরকে চ্যানেলের আকারে সবকিছু নিতে হবে। মানে আমাদের এখানে চ্যানেলের উপর ভিত্তি করে অনেক রকমের ভাগ করা হয়। চ্যানেলটা কি? চ্যানেল হচ্ছে আমাদের ধরেন একটা আমাদের যে আগে আমরা পড়ছিলাম মিডিয়াম, সেটাকে এখানে চ্যানেল বলতেছে। মানে রিসিভার আর সেন্ডার থাকবে, সেন্ডার আর রিসিভারের মাঝখানে যে অংশটা সেটাকে আমরা মিডিয়ামও বলতে পারি, চ্যানেলও বলতে পারি। এই ক্ষেত্রে সেটাকে চ্যানেল বলা হবে, ঠিক আছে? ইনফরমেশন থিওরির ক্ষেত্রে তো বলা হচ্ছে আউটপুটটাকে যদি ওয়াই ধরি এবং ইনপুটটাকে যদি এক্স ধরি, তাহলে দেখেন বলছে let the entropy for prior uncertainty be x is equal to h of x, মানে সোর্সের বা ইনপুটের প্রবাবিলিটিটা বা এনট্রপিটা হচ্ছে আমাদের h of x, ঠিক আছে? আর ম্যাম এটা কি আউটপুটের অনেকটা ওই যে ইউনিয়ন ইন্টারসেকশনের ম্যাথ গুলা যেমন করছিলাম যে একটার ভিতরে যে কয়টা থাকে ওটা যেগুলা কমন আর কি ওইগুলা নিতাম আর কি, যেমন
মানে বলতেছেন যে আপনি ওই যে ম্যাথে যেটা পড়ছিলেন যে ইউনিয়ন তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, বুঝতে পারছি আমি। ইন্টারসেকশন, জি জি। ইন্টারসেকশন বুঝতে পারছি, আপনি যেটা কমন সেটা নিতে হবে, কিন্তু এখানে হচ্ছে ঠিকই আছে, এই কনসেপ্টটা একই রকম হতে পারে, বাট এখানে প্রবাবিলিটি দিয়ে জাস্ট বলা হয়েছে, ঠিক আছে, বাট কনসেপ্টটা মোটামুটি একই বলতে পারেন। তারপরে এখানে দেখেন দিস ইজ অ্যাজিউমড বিফোর দ্য ইনপুট ইজ অ্যাপ্লাইড। আচ্ছা, এখানে তারপর এখন বলছে টু নো অ্যাবাউট দ্য আনসার্টেনিটি অফ দ্য আউটপুট আফটার দ্য ইনপুট ইজ অ্যাপ্লাইড, মানে ইনপুটটা আমরা দিলাম, ইনপুটের এন্ট্রপি হচ্ছে h of x, ঠিক আছে। এখন বলছে to know about the uncertainty of the output after the input is applied, let us consider conditional entropy given that y is equal to yk, ঠিক আছে। এখন আমাদের y এর ভ্যালুটাকে মানে আউটপুটটাকে আমরা ধরে নিচ্ছি yk, এটা দেওয়া আছে, এটা রেসপেক্ট আমাদের এক্সটা, এটা হচ্ছে কন্ডিশনাল এন্ট্রপি, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখেন কি করব, ভেতরের জিনিসটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। আমরা কি জানি, আমরা জানি যে এইটা উপরে যাচ্ছে, একটু দেখেন, শুধু h ইজ ইকুয়াল টু মাইনাস আই পিআই লগ বি পিআই, ঠিক আছে। এখন দেখেন কন্ডিশনাল এন্ট্রপি বলতে আমরা কি পাবো, আমরা হচ্ছে কিন্তু পি ছিল, মানে এখানে জাস্ট একটা পি ছিল, তারপরে লগ ছিল, তারপর বি ছিল, তারপর পি ছিল, তো এখানেও কিন্তু সেম, কিন্তু পিটা কি করছি আমি 1/p করছি, এটা শুধু পি ছিল ওখানে আগেরটাতে, মানে যেটা নর্মাল এন্ট্রপি, আর যেটা কন্ডিশনাল এন্ট্রপি সেটাতে কি করছি, লগের এখানে বেস দিচ্ছি, তারপরে 1/p করছি। পি এর ক্ষেত্রে শুধু পি আই নয়, এখানে কিন্তু কন্ডিশনাল, সো এক্স জে করছি আর ওয়াই কে, মানে ওয়াই কে ভ্যালুটা দেওয়া আছে, সেটা রেসপেক্টে আমরা এক্স জে, মানে ওই পজিশনে আমাদের জে এর ভ্যালু দেখেন 0 থেকে j-1, এখানে এক একটা ওয়াই কে ফিক্সড, ওয়াই কে রেসপেক্টে আমরা j is equal to 0 বসাবো, জে থেকে জে ভ্যালু 0 থেকে j-1 পর্যন্ত বসায়, দেখবো এখানে কতটুকু হয় আর এখানে ভ্যালু কতটুকু হয়, ঠিক আছে। তারপর এটা রেসপেক্টে আমরা এটুকু বের করব, মানে আমাদের কন্ডিশনাল এন্ট্রপি বের করব। তারপর বলছে দিস ইজ আ র্যান্ডম ভ্যারিয়েবল ফর h of x is equal, এটা হচ্ছে y দিছে, ঠিক আছে, y is equal to y naught, মানে ওই যে y k টা যে দিছি এটা হচ্ছে y naught থেকে y k পর্যন্ত ধরতে পারবেন, ঠিক আছে, উইথ প্রবাবিলিটিস p of হচ্ছে y naught ডট 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 y k - 1 রেসপেক্টিভলি, মানে আপনারা যে হচ্ছে y যখন সমান সমান y k হবে তখন এর প্রবাবিলিটি কত হবে, তখন এর প্রবাবিলিটি হয় p k, যখন y is equal to y naught হবে তখন এর প্রবাবিলিটি কত হয় p of বা প্রবাবিলিটি অফ y naught, ঠিক আছে, এটাই বুঝাইছে। এখন দেখেন এখানে বলা হচ্ছে দ্য মিন ভ্যালু অফ h, মানে h বলতেই এনট্রপি বুঝাচ্ছে, তারপর এখানে বলছে x, তারপর হচ্ছে বাই, ঠিক আছে, y is equal to yk ফর আউটপুট অ্যালফাবেট y is, এখন আমাদেরকে এই y কেটাকে y রাখছি জাস্ট, ঠিক আছে। তারপর আমরা কি করব, x টা আমরা এখান থেকে বের করে নিচ্ছি যে বিভিন্ন ইনস্ট্যান্টে x এর ভ্যালু কত হবে, তারপরে এখন আমরা x এর সাপেক্ষে কি করব, দেখেন k এর ভ্যালু 0 থেকে k-1 করছি, যখন আমি y কে দিব ভিতরে তখন k এর ভ্যালু ভিতরে কত দিব, 0 থেকে k-1, ঠিক আছে, উপরেরটার মতনই। তারপরে প্রবাবিলিটি অফ y কে, মানে আমি যেটা বললাম যখন আমি y কে দিব তখন হচ্ছে p কে, ঠিক আছে, আর যখন p নট দিব ভেতরে y is equal to y নট, তখন p অফ হচ্ছে প্রবাবিলিটি অফ y নট পাবো, এরকম, ঠিক আছে। এটুকু কি বুঝছেন বলেন তো, না বুঝলে একবার বলবো আমি, একটু বলেন। আবার একটু বলেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যেটা বললাম, প্রথমে আমরা কি করলাম বলেন তো, আমরা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির মাধ্যমে আমরা হচ্ছে ওয়াইটাকে ফিক্স রাখলাম, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে আরেকটা জিনিস ধরে নিছি, কিন্তু h is equal to x is equal to h of x, মানে এন্ট্রপি অফ x ধরে নিছি অলরেডি, আর y is equal to y কে ধরে নিছি, তাহলে আমাদের এখানে চেঞ্জিং ম্যাটেরিয়াল কোনটা, xj, ঠিক আছে, কারণ k এর কোনো কিন্তু ভ্যালু নাই সামেশনে, দেখেন মানে y কে টা ফিক্স থাকতেছে, তাহলে আমরা চেঞ্জ করতেছি j এর ভ্যালু 0 থেকে j-1 পর্যন্ত y কে এর ক্ষেত্রে, তাহলে আমরা x এর ভিত্তিতে সবগুলো ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, সামেশন করে এখানকার একটা ভ্যালু পাচ্ছি। তারপর আমরা কি করব, এই যে y কে যে ইউজ করছি, এই y কে টাকে আমরা কি করব, যখন y মানে আউটপুটের রেসপেক্টে বের করব তখন আমরা কি করব, যে x এর ভ্যালু পাই, নাজমুল ভাই, x এর ভ্যালু, হ্যালো নাজমুল ভাই, ম্যামকে একটা কোশ্চিন করতাম, করব কি? হ্যাঁ বলেন। না ম্যাম, উনি তো ওনার থেকে পারমিশন নিতে হবে আগে। কে কে? নাজমুল সাকিব ভাই। আরে রুহুল, এসব নিয়ে এটা বলতে হয় না, বলেন, হ্যাঁ বলেন, একটু আপনার বললে কোশ্চেনটা ভালো আপনি হতো। বলেন আমাকে। ওই যে রুহুল, ম্যাম, আমার তো কোশ্চেন ছিল যে ম্যাম হচ্ছে যে হ্যাঁ এই যে এইচ এক্স লিখলেন না ম্যাম, এই যে এটা হ্যাঁ যেটা ব্র্যাকেট করলেন, হ্যাঁ, ওইটার মান কার সাথে ধরালেন?
এটা কি করলাম? আপনি যে এটা লিখলেন না ম্যাম যে হচ্ছে হ্যাঁ, এইচ এক্স, হ্যাঁ হ্যাঁ এটা ম্যাম, বুঝতে পারছি এটা কি এটা করব? কার সাথে তুলনা করালেন বুঝলাম না একটু। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে কন্ডিশনাল এনট্রপি। আমি উপরে এক্ষুনি একটু পড়া যেটা আসলাম সেটা হচ্ছে কন্ডিশনাল এনট্রপি। আমি বললাম মানে আউটপুটের রেসপেক্টে ইনপুটটা বের করছি আমি। মানে আউটপুটটা দেওয়া ছিল ওর সাপেক্ষে ইনপুটটা বের করছি। এখানে আউটপুটটা কিন্তু ওয়াইটা থেকে সমান সমান ওয়াই কে, মানে আউটপুটটা বলা আছে ওয়াই সিস্টেমের, ঠিক আছে বাচ্চাদের। ওই ওয়াই এর একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টের ভ্যালু এখানে বসাই দিছি ওয়াই কে, দেখছেন? আর এইটার রেসপেক্টে আমার ইনপুটের ভ্যালু এক্স এর ভ্যালুটা ডিটারমাইন করবো আমরা। মানে এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, বুঝছেন? এবার ওয়াই কেটা ফিক্সড, এবার বুঝছেন? ওয়াই কে যদি বলেন যে ম্যাডাম ওয়াই কেটা কি, ওয়াই কেটা হচ্ছে আউটপুটের একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টের ভ্যালু, ওইটা আমি ফিক্সড করে দিছি। ফিক্সড করে এক্স এর ভ্যালু চেঞ্জ করব, জে এর ভ্যালু 0 থেকে জে মাইনাস 1 পর্যন্ত। তো দেখেন এই এক্স এর সাথে আছে জে, মানে এটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? আর সামেশনের উপরে লেখা আছে জে ইজ ইকুয়াল টু 0 টু জে মাইনাস 1, মানে ওয়াই কে এর ভ্যালুটা ফিক্সড করে এই ভ্যালুটাকে চেঞ্জ করে করে আমার পুরো এটার ভ্যালুটা পাবো আমরা, ঠিক আছে? ম্যাম ভ্যালু চেঞ্জ করতেছি মানে কি ম্যাম ইনপুটের ভ্যালু চেঞ্জ করতেছি আমরা? ইনপুটের ভ্যালু চেঞ্জ করতেছি আমরা, হ্যাঁ। এখন যদি আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি একটা বলি যে ধরেন আমি একটা এই জিনিসগুলো কোথায় ইউজ হয় বলেন তো? এই জিনিসগুলো ম্যাথমেটিক্সে ইউজ হয়। তখন আমি বলে দিলাম আউটপুটের ভ্যালু 1, ঠিক আছে? এই সময়টাতে আমাদের হচ্ছে এক্স এর যদি ভ্যালু এখানে ধরলাম প্রথমে জে এর ভ্যালু 0 থেকে, এখানে কত হবে? তারপরে হচ্ছে আউটপুট ভ্যালু 1, ঠিক আছে? এই সময় এক্স এর ভ্যালু 1 দিয়ে বা ধরেন 2 দিয়ে, ঠিক আছে? এই ভ্যালু কত হবে? সবগুলোর কিন্তু সামেশন এখানে বসবে, ঠিক আছে? 1 বাই এটা, বুঝতে পারতেছেন? তাহলে হচ্ছে কি হবে? এই 1 বাই হচ্ছে x2, বুঝতে পারছেন কি এবার? আমি বুঝতে পারছি আপনারা বুঝেন নাই, তাই আমি আরেকবার বলি। ধরেন এখানে y কে সমান সমান ভ্যালু দেওয়া আছে 1, ঠিক আছে? আমি সব জায়গায় y কে সমান সমান 1 লিখব, ঠিক আছে? অঙ্কে বলা হয়েছে নির্দিষ্ট একটা ইনস্ট্যান্ট y ইজ ইকুয়াল টু y কে এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে বলা হয়েছে যে h অফ x বাই y কেটা বের করো, ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন? আপনাদের হয়তোবা xj মানে 0 থেকে j মাইনাস 1, হয়তোবা x0, x1, x2, x3 সবগুলো ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু y এর ভ্যালু ধরেন আমাদের 0 তে দেওয়া আছে, y এর ভ্যালু 1 এ দেওয়া আছে, ঠিক আছে? y এর ভ্যালু 0 আর 1 এ আমাদের হচ্ছে x এর ভ্যালু বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। এখন বলেন তো আমরা কোন ভ্যালুটা নিব এখানে? x2 ধরেন। তো ধরেন ওপরেরটার জন্য ভ্যালু দেওয়া আছে এখানে 0, আর নিচেরটার জন্য ভ্যালু দেওয়া আছে এখানে 5, সেকেন্ডার দেওয়া আছে 2, এটা ধরলাম দেওয়া আছে 4, এক্ষেত্রে কত হবে? 3 ধরলাম আর এটা ধরলাম 7। এখন বলেন তো কোন ভ্যালুটা নিব? ওপরের রোটা নিব না সেকেন্ড রোটা নিব? কে বলবে? আমি কি করলাম এখানে? এখানে y এর ভ্যালু 0 ধরে মানে দেওয়া কোশ্চেন ধরেন y এর ভ্যালু 0 দেওয়া আছে, x0, x1 আর x2 এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? আর y এর ভ্যালু 1 দিয়ে এই তিনটে ভ্যালু দেওয়া আছে। আমি কোশ্চেনে বলে দিচ্ছি y ইজ ইকুয়াল টু 1 এর জন্য এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি বা কন্ডিশনাল এনট্রপির ভ্যালু বের করেন। তাহলে আপনারা কি করবেন? সবসময় এই ভ্যালুটা 1 রাখবেন, তার মানে নিচের রোটা ইউজ করব আমরা, নিচেরটা ধরবো। নিচের রোটা আমরা ইউজ করব। তাহলে হচ্ছে কি করব? y এর ভ্যালু যখন 1 তখন প্রথমে x এর ভ্যালু নট ধরে আমরা পাবো এখানে 5, তারপরে এখানেও 5 বসাবো, মানে log to 1 বাই কি হবে? প্রবাবিলিটি অফ 5 বাই কত হবে? 1, ঠিক আছে? তারপরে আবার কি করব? তারপরে হচ্ছে আমরা 1 ধরেই আবার সেকেন্ডটা মানে 3 দিয়ে দিব এখানে, তারপর 7 নিব, বুঝতে পারছেন এবার? জি ম্যাম। সবাই বলেন বুঝতে পারছেন? এটা আমি কেন বের করলাম? এটা আমি বের করলাম এই যে পুরো এটা বের করার জন্য, মানে এখানে আমাদের দুইটা ভ্যালুই আননোন, x আর y দুইটা ভ্যালুই আননোন, এটা বের করব আমি কন্ডিশনাল এনট্রপি, ঠিক আছে? বাট y এর নির্দিষ্ট ইনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, তো আমি সেই ইনস্ট্যান্টের সাপেক্ষে আমি h অফ x বাই y কে নিয়ে নিলাম। এখন আমার সূত্রটা হচ্ছে আমি যদি এটা বের করতে চাই তাহলে এইটা নিব, এই অংশটুকু যেটা বের হলো সেটা নিব, গুণন করব এর সাথে কতটুকু অংশ, দেখেন y কে আছে না, তাহলে প্রবাবিলিটি অফ y কে দিয়ে গুণ করে দেব। এটা হচ্ছে নিয়ম। এবার কি বুঝছেন কি বলতে চাইছি?
বলেন তো ম্যাম মিন ভ্যালুটা একবার বলেন। কোনটা? ম্যাম লাস্টে যে মিন ভ্যালু। মিন ভ্যালু মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা? জি ম্যাম, এই লাস্ট পার্টটা, জি ম্যাম ওইটা বলেন শুধু ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে মিন ভ্যালু বলতে বোঝাচ্ছে যে এইটা তো আমরা এক্স হচ্ছে দেওয়া আছে ইনপুট আর ওয়াই হচ্ছে আউটপুট, কিন্তু ওয়াই এর নির্দিষ্ট ইনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, নট হোল ওয়াই দেওয়া আছে। তো আমার এইটা বের করার জন্য আমার নিশ্চয়ই হচ্ছে যেটা দেওয়া আছে ভ্যালু সেটা সাপেক্ষে ভ্যালু নিয়ে নিতে হবে, মানে ওয়াই কে সাপেক্ষে। ঠিক আছে, কোশ্চেনে বলা আছে ওয়াই ইজ ইকাল টু ওয়াই কে ইজ ইকাল টু 1, তাহলে আমি সেই সাপেক্ষে এটা বের করে নিলাম। সাপেক্ষে বের করে নিলে এটা হবে হচ্ছে আমাদের মিন ভ্যালু। ঠিক আছে, ওই মিন ভ্যালু সাপেক্ষে আমি গুণ করব কোনটাকে, দেখেন আমি যেহেতু এটাকে ধরে নিছিলাম বা এটা কোশ্চেন দেওয়া ছিল, তাহলে যেটা দেওয়া থাকবে বা ওয়াই ইজ ইকাল টু ওয়াই কে যে ইনস্ট্যান্টটা নিব সেই ইনস্ট্যান্টের প্রবাবিলিটির সাথে গুণ করে দিব এই অংশটুকু, তাইলে আমি এটা পাবো। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। এবার কি বুঝা গেছে একটু? এরকম একটা সূত্র ম্যাম সিগন্যালে ছিল। এরকম একটা সূত্র সিগন্যালে ছিল? ম্যাম করছি এরকম একটা, ও আচ্ছা আচ্ছা, কি সূত্র বলেন? নামটা মনে নাই, এরকম দুইটা ফাংশন দিয়ে একটা ভ্যালু বের করার জন্য। দুইটা ফাংশন দিয়ে কনভলিউশন? কনভলিউশনের কোন একটা পার্ট ছিল সম্ভবত। আচ্ছা, কনভলিউশনে তো 4টা পার্ট ছিল। প্রথমে কি করতে হয় কনভলিউশনে? প্রথমে হচ্ছে আপনাদের শিফটিং করতে হয়, তাই না? সরি, প্রথমে শিফটিং না, প্রথমে হচ্ছে উল্টা করে নিতে হয়। ফেজ শিফটিং করতে হবে ম্যাম, চেঞ্জ করতে, রোটেশন করতে হয়। আচ্ছা, আমার না বারবার একটা ফোন আসছে, একটু দাঁড়ান না। হ্যাঁ, একটু দাঁড়ান। ঠিক আছে, আপনি পাঠিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাঠিয়ে দেন, তারপরে মেসেজ দিয়ে দিন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আমি বলতেছিলাম কনভলিউশনের সাথে মিল আছে মনে হয় আপনাদের। কনভলিউশনের 4টা পার্টের মধ্যে কি ছিল বলেন তো? প্রথমে প্রথমে কি করতে হয়? আগে প্রথমে মিরর করতে হয়। প্রথমে হচ্ছে আমাদের করার পরে তারপরে শিফট করতে হয়, তারপরে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হয়, তারপরে অ্যাডিশন করতে হয়, তাই না? আর একটাকে ফিক্স রাখতে হয় আর একটাকে চেঞ্জ করতে হয়। ধরলাম যদি একটা এন্টি রোটেশন করতে হয়, এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলোই। ঠিক আছে, ওটা আর পড়াচ্ছি না তাহলে এখন। তাহলে এটা বুঝতে পারছেন? এটা বুঝলে এখন দেখেন এটাকে কিন্তু আরো ভাঙবো আমরা। আমরা কিন্তু এখন ভেতরে সবটুকুই পার্টটা কে রাখছি, কোনো জেড পার্ট রাখি নাই, দেখছেন? বাট আমরা তো জানি যে এই অংশটুকুর মধ্যে যে আছে, তাই না? এইটুকুর মধ্যে এটা আমরা এখান থেকে ভ্যালু বসাই দিব। দেখেন কি লিখছে, পি অফ এক্স জে বাই ওয়াই কে প্রবাবিলিটি অফ ওয়াই কে, আর এখানে লগ টু 1 বাই পি এক্স জে বাই ওয়াই কে, মানে এই অংশটুকুর ভ্যালু আমরা এখানে বসাই দিচ্ছি, তার সাথে গুণ আকারে রাখছি প্রবাবিলিটি অফ ওয়াই কে, এটাকে এটুকুই। আর এটুকুর ভ্যালুটা যে সমান সমান 0 থেকে জে মাইনাস 1, মানে ওপরের অংশের এই অংশটুকুকে আমি একটু মিশাই দিয়ে বলি কোন অংশটুকুকে, তাহলে আপনারা বুঝতে পারবেন না। প্রবাবিলিটি অফ পি কে ছাড়া যে অংশটা বাকি আছে সেই অংশটা আসলে কোনটুকু? এইটুকু না, এইটুকু অংশ না, এইটুকু কই থেকে পাবো আমরা? এই যে এখান থেকে পাবো না? এটা পুরো ইকুয়েশনটা এখানে জাস্ট বসাই দিছে। তাহলে এখানে কে ইজ ইকুয়াল টু 0 থেকে কে মাইনাস 1, আর এখানে কি পাবো? জে ইজ ইকুয়াল টু 0 থেকে জে মাইনাস 1। আর এই ভ্যালু ভিতরের ভ্যালুটুকু সম্পূর্ণ বসাবো, ইনটু দিব পি কে, মানে প্রবাবিলিটি অফ ওয়াই কে। ঠিক আছে, প্রবাবিলিটি অফ ওয়াই কে দিব, আর এই ভেতরের অংশটুকু জাস্ট গুণ করে দিব। ঠিক আছে, এটা করার পরে বুঝতে পারতেছেন? জি ম্যাম। এইটুকু করার পরে আমরা পাই যাব, এই তো। আর এরপরে আমরা এখন দেখেন লাস্টের লাইনটা কি লিখছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। এই যে হচ্ছে আপনার এইটুকু অংশকে, মানে এইটুকুকে, ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা লিখতে পারি। এই জন্য আমরা লিখছি পি অফ এক্স জে কমা ওয়াই কে, মানে প্রবাবিলিটি অফ এক্স জে কমা ওয়াই কে। ঠিক আছে, একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টের জন্য আমার নির্দিষ্ট ইয়ের ভ্যালু বের করা আছে, প্রবাবিলিটি সেটা হচ্ছে কন্ডিশনাল এন্ট্রপি।
আর এটা হচ্ছে কন্ডিশনাল এনট্রপি, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। এই জন্যই বলছিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি আর এনট্রপিটা কিন্তু খানিকটা একই। এখানে দেখেন কেন আমরা এটা জিনিসটা লিখছি, কারণ এই কন্ডিশনাল এনট্রপি এর প্রবাবিলিটির সাথে মানে সম্পর্কটা কোনটুকু, একটা দেওয়া থাকবে সেটা রেসপেক্টে একটা বের করব। এখানে কিন্তু প্রবাবিলিটি অফ এক্স যেটা বের করতেছি কার রেসপেক্টে, প্রবাবিলিটি অফ ওয়াই কে রেসপেক্টে, এই জন্য এটা কমা ওয়াই কে লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি নট এনট্রপি। ওকে, এই লাইনটাকে আমি সরাসরি এই লাইনে লিখতে পারি। এখন বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে আমি হচ্ছে ম্যাথে যাব একটু। ম্যাম ম্যাথে গেলে আরো ক্লিয়ার হয়ে যায়, মানে ম্যাথেই যান আপনি। ম্যাথে যাব বলতে এটার ম্যাথ না তো, হচ্ছে জব ম্যাম রিলেটেড ম্যাথ। এটা কি ম্যাথ আসে নাকি ম্যাম? এটার মানে ম্যাথ ধরেন আপনি যদি স্পেসিফিক্যালি অনেকগুলো মানে আমরা তো ম্যাথ করছি, ওইটাই বলতেছি, ম্যাথ করছি, তারপরে হচ্ছে বিভিন্ন চ্যানেলের ডেরিভেশন পড়ছি, অনেক কিছুই পড়ছি এটা থেকে। বাট ম্যাথ করাবো না আপনাদের, জাস্ট অল্প কিছু মানে ধারণা দিব আর কি, বুঝছেন? জাস্ট ইকুয়েশনটা জানা রাখলেন। এরকম ম্যাথও আসে পরীক্ষায়, এই সরকারি জবের পরীক্ষাতে না, এটা আসলে কি বলবো পরীক্ষাতে আসে। আমরা এরকম প্রবাবিলিটির ম্যাথ করছি, এতে কি বলেন, আমি যখন জিআরই পড়ছিলাম তখন এরকম টাইপের প্রবাবিলিটির ম্যাথ করছিলাম। আপনারা তো জিআরই মনে হয় পড়েন নাই, জিআরির জন্য। ম্যাম জিআরই কি ম্যাম 150 মার্কের এক্সাম হয় ম্যাম? এটা আমার একটু 150? কত মার্কের এক্সাম হয় ম্যাম জিআরই তে? 620 এর না? বুঝি নাই। জিআরই তে 620 এর পরীক্ষা হয় না? না, ওটা আগে হইতো, ওটা ট্র্যাডিশনাল ওয়ে ছিল। এখন হচ্ছে 340 এর হয়, বুঝছেন? 340 হচ্ছে গোটা মার্ক, আর হচ্ছে আপনার 160 এমনিতে দিয়ে দিবে। 160 না, সরি, কত জানি মার্ক এমনিতে দিয়ে দিবে, 260 মনে হয়। বুঝছেন? মানে পরীক্ষা দিলেই ওই মার্কটা সবাই পাবে, আর বাকি হচ্ছে 40 করে হচ্ছে ইয়েতে ভার্বালে আর কোয়ান্টে। এই ওইগুলাই অনেক কঠিন দেয়, 4টা সেকশন 5টা সেকশন দেয় এখন আবার। 5টা সেকশনের মধ্যে ধরেন 5টায় যে কাউন্ট হবে তা না, বুঝতেই তো পারতেছেন, 5টা সেকশন কখনো কাউন্ট হবে না, 5টার মধ্যে 4টা কাউন্ট হবে। ঠিক আছে, 20 করে থাকে, 4টা তার মানে 80 হয় মোটমাট। আর একটা সেকশন বললাম 5টা, 5 নম্বর, ওই 5 নম্বর সেকশনটা বুঝতে পারবেন না আপনারা যে কোনটা কাউন্ট হচ্ছে না, মানে আপনাদের 5টাই পরীক্ষা দিতে হবে, 5টার মধ্যে যে কোনো 4টা কাউন্ট হবে। ভাগ্য ভালো হলে যেটা পারছেন সেটা কাউন্ট হবে, খারাপ হলে যেটা পারেন না সেটা কাউন্ট হবে। এই, বুঝছেন? আচ্ছা, যাই হোক, তাইলে হচ্ছে আপনি জিআরই পরীক্ষা কি রেজাল্ট আসছে ম্যাম? আমি তো পরীক্ষা দিতেই পারি নাই করোনার মধ্যে। এখন যদিও দেওয়া যায়, কিন্তু হোম জিআরই দেওয়াও ভালো না, আবার হচ্ছে ধরেন যদি নেট চলে যায় তাহলে সর্বনাশ, পুরো জিরো হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে ওখানে গিয়ে দেওয়াটা আসলে খুব টাফ, মাস্ক পরে 4 ঘন্টা বসে থাকা একদম খুবই টাফ। এই আচ্ছা, এখন দেখেন, নাও কনসিডারিং বোথ দ্য আনসার্টেনিটি কন্ডিশনস before and after applying the inputs, we come to know that the difference, that is h of x minus h of x by y, must represent the uncertainty about the channel input that is resolved by observing the channel output. মানে আমাদের কি করতে হবে, আমাদের আনসার্টেনিটি বের করতে হবে। কি হবে, এই যে এই অংশটুকু দেখেন, এটা কি বোঝাচ্ছে, মানে এটা একটা হচ্ছে h of x মানে প্রবাবিলিটি বা সরি এনট্রপি অফ x, ঠিক আছে, আর বিয়োগ করছি এনট্রপি অফ x বাই y মানে কন্ডিশনাল প্রবাবিলিটি। এটা থেকে বাদ দিলে আমরা কি বুঝতে পারবো, মানে আমরা বুঝতে পারবো যে আউটপুটটাকে অবজার্ভ করে, ঠিক আছে, আমরা ইনপুটের কতটুকু অংশ মানে জানতে পারবো, বা মানে কতটুকু আনসার্টেনিটি সম্পর্কে বুঝতে পারবো, এটাই বুঝাইছে। এখন এটা কথা হচ্ছে, এটাকে মিউচুয়াল ইনফরমেশন বলে। মিউচুয়াল ইনফরমেশন মানে কি, একটার কাছে আরেকটার কতটুকু ইনফরমেশন আছে। আমরা তার অপোজিটলি করলে কি হবে, ইনপুট থেকে আমরা ইনপুট অবজার্ভ করে আউটপুট কি হবে সেটা বের করব। ঠিক আছে, এরকম করলে আমরা কি বুঝতে পারবো, মানে আউটপুটের কাছে ইনপুটের নির্দিষ্ট কিছু ইনফরমেশন থাকবে, ইনপুটের কাছে আউটপুটের কিছু নির্দিষ্ট ইনফরমেশন থাকবে, আর নির্দিষ্ট ইনস্ট্যান্টে সেটা বের করাই হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন। ঠিক আছে, মিউচুয়াল বলতে বোঝাচ্ছে দুইটা টার্মকে মানে ইনপুট আর আউটপুটকে কানেক্ট করা। কেমন করে দেখেন, মনে রাখার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আই অফ এক্স কমা ওয়াই, মানে হচ্ছে এটা ইনপুট এটা আউটপুট, ঠিক আছে, এটার মিউচুয়াল ইনফরমেশন, এটা সম্পর্কে জানে, এটা সম্পর্কে জানে। এটা বের করার নিয়মটা কি, শুধু যে h অফ x মাইনাস h অফ x বাই y হবে তা না, অনেক কিছু হতে পারে এখানে। যদি এটা বুঝায় তাহলে কি বুঝবেন, y এর সাপেক্ষে x বের করব, তারপরে হচ্ছে সেটা থেকে মেন x কে মানে h অফ x কে বাদ দিলে
আমাদের যেটুকু পাবো সেটা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন, দুইটা রিলেটেড। ঠিক আছে, আরো কি কি পাইতে পারি আমরা? আমি কিন্তু উল্টাটা বলছি, এটা সম্ভব, এই যে এটা সম্ভব। মানে আপনারা যদি এক্স থেকে আগে ওয়াই এর ভ্যালু বের করেন, মানে কন্ডিশনাল এন্ট্রপি থেকে, তারপরে ওটা থেকে যদি এইচ অফ ওয়াইটাকে বাদ দেন, তাহলে কি পাবো? আমরা ওয়াই সম্পর্কে ধারণা পাবো, এক্স থেকে ওয়াই সম্পর্কে ধারণা পাবো। বুঝছেন? এটাও একটা মিউচুয়াল ইনফরমেশন, এটাও একটা মিউচুয়াল ইনফরমেশন। মানে একবার ইনপুটের রেসপেক্টে আউটপুটকে, একবার আউটপুটের রেসপেক্টে ইনপুটকে, দুইভাবেই হবে। ঠিক আছে, দেখেন কোনো সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হয়নি। দেখছেন মাইনাস আছে, এখানে মাইনাস আছে। এখানে আগে এক্স লিখছে কারণ এক্স এর ইনফরমেশনটা এক্সট্রাক্ট করব, এখানে আগে ওয়াই লিখছে কারণ ওয়াই এর ইনফরমেশনটা এক্সট্রাক্ট করব এক্স থেকে। মানে দুইটা রিলেটেড, ঠিক আছে, একটা থেকে আরেকটা ইনফরমেশন এক্সট্রাক্ট করা হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন। আমি তাহলে সামনের দিন আরো হচ্ছে প্রপার্টি আর হচ্ছে আরো কিছু পড়াবো এটা সম্পর্কে। এখন একটু জবের জন্য কিছু পড়াই, ঠিক আছে? নতুন একটা পিডিএফ বানাইছি, ওখান থেকে কিছু পড়াবো। ওকে ম্যাম, পড়ান। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এখানে বলছে ডিজিটাল মডেম হ্যাজ ইনপুট ডাটা রেট অফ 560 কিলোবিট পার সেকেন্ড, ডিটারমাইন দ্য রিকোয়ার্ড ব্যান্ডউইথ ফর 16 PSK এন্ড 64 QAM। এখন 16 PSK বলতে কি বোঝাচ্ছে? 16 বলতে কি বোঝাচ্ছে বলেন তো? 2 এর পাওয়ার কত? 2 to the power 4 আর 64 বলতে 2 এর পাওয়ার 6। 6 আর এখানে দেওয়া আছে ইনপুট ডাটা রেট কত? 560 কিলোবিট পার সেকেন্ড, মানে বিট রেট দেওয়া আছে, আর বি এর ভ্যালু 560। ঠিক আছে, আর এন এর ভ্যালু দেওয়া আছে কত? 4। মানে এল সমান সমান দেওয়া আছে 16, 16 থেকে আমি হচ্ছে 2 এর পাওয়ার আকারে বের করে নিলাম পাওয়ার 4, তার মানে এন এর ভ্যালু 4, আর এখানে কিউএম এর জন্য এন এর ভ্যালু 6। ঠিক আছে, এখন বলছে রিকোয়ার্ড ব্যান্ডউইথ কত। এখন আমরা জানি রিকোয়ার্ড ব্যান্ডউইথ সমান সমান কি হবে, এটা আগেও করে আসছেন এরকম টাইপের, আরবি বাই এন। তা জাস্ট আরবি বাই এন করে ফেললেই হয়ে যাবে এই। ঠিক আছে, এটা তাহলে স্কিপ করলাম, এটা আপনারা পারবেন। এটা দেখতে পাচ্ছেন? জি দেখা যায়? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, এখানে কয়েকটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু এসএনআর এর রেসপেক্টে, মানে সিগন্যাল টু নয়েজ রেশিও, যেটা আমি আজকে পড়াইছি আপনাদের, একটু আগের দিনও পড়াইছিলাম যে সিগন্যাল টু নয়েজ রেশিওটা কি। এটা হচ্ছে সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার, ঠিক আছে? অথবা বলা যেতে পারে, দেখেন এ সিগন্যাল, মানে হচ্ছে এ সিগন্যাল বলতে কি বোঝাচ্ছে? পাওয়ার সমান সমান কি লিখতে পারি আমরা? এই সিগন্যাল বলতে কি বোঝায়? ম্যাম, 2 to the power 0। বুঝি না। কি বললেন? বুঝতে পারিনি। হ্যালো, আচ্ছা ঠিক আছে। তারপর এখানে দেখেন, এখানে করলেন ম্যাম? আমি বললাম এ সিগন্যাল বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে সিগন্যাল পাওয়ার, সিগন্যাল নয়েজ, ঠিক আছে? সিগন্যালের অ্যামপ্লিটিউড, যদি অ্যামপ্লিটিউড জানা থাকে। অ্যামপ্লিটিউড ম্যাম, অ্যামপ্লিটিউড, জি ম্যাম। আচ্ছা, আর এইটা তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এসএনআরটা কি, ডেসিবেলে, আর এটা নরমালি, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল ইকুয়েশন। আর যদি ডেসিবেলের ইকুয়েশন বলে, তাহলে ডেসিবেলে কি আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও ইন ডেসিবেল যদি লেখা থাকে কোথাও, বা কোশ্চেনে কিন্তু নরমাল সিগন্যাল টু নয়েজ রেশিও চাইতে আপনাদের হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও ইন ডেসিবেলই বলা থাকে, ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন? এই সূত্রটা ইউজ করবেন, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। 1.76 কোণ যোগ হচ্ছে 6.02 এন, ঠিক আছে? এখানে এন কি সেটা আমি পরে বলতেছি, এনটা হচ্ছে নয়েজ পাওয়ার হবে, বাট তাও আপনারা হচ্ছে জাস্ট এনটা দেখে রাখেন, এটা ভ্যালু দেওয়া থাকবে ইয়েতে, ইকুয়েশনে, ঠিক আছে? বা ইকুয়েশনে বলছি, সরি, কোশ্চেনে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সিগন্যাল টু নয়েজ রেশিও তো একরকম, সিগন্যাল টু নয়েজ রেশিও অফ ওয়াটস, আর একটা আছে SQNR। এটা বলতে কি বোঝায়? এটা বোঝায় সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও। নর্মাল নয়েজ রেশিও একরকম, আর কোয়ান্টাইজেশন নয়েজ রেশিওটা আরেক রকম, ঠিক আছে? তো দুইটাই মোটামুটি সেম ধরা হয় সব সময়, কিন্তু এই নয়েজটা যদি কোয়ান্টাইজেশন হয় তাহলে কিউ দিতে হবে, ঠিক আছে? যদি কোশ্চেনে কিউ বলা থাকে, মানে কোয়ান্টাইজেশন নয়েজ বলা থাকে, তাহলে কিউ দিতে হবে। সাধারণত এই জিনিসটা আপনাদের ফুল ফর্ম লিখতে বলে, SQNR-টাই পরীক্ষাটা আর কি, ঠিক আছে? আর SNR ডেসিবেল তো লেখা থাকলে ডিবি লেখা থাকবে, আর যদি ডেসিবেল মানে ডিবিএম লেখা থাকে, তাহলে বুঝবেন আপনারা লেখা আছে সিগন্যাল টু নয়েজ রেশিও ইন ডেসিবেল মিলিওয়াটস, ঠিক আছে?
ডিবিএম যদি দেওয়া থাকে, ডেসিবেল মিলি ওয়াটস, আর ডাব্লু থাকে শুধু ওয়াট, আর ডিবি থাকলে শুধু ডেসিবেল। ঠিক আছে, এই আর কি মোটামুটি এটুকু। তারপরে দেখেন এসএনআর ডেসিবেল, এই যে এই অংশটা যে পাচ্ছি এখানে, এটার আসার আগের অংশটা হচ্ছে, এটাও মনে রাখতে পারেন 10 log 10 S/n। S/n বলতে এই যে এই S/n। ঠিক আছে, তাহলে সমান সমান কি লেখা যেতে পারে, SdB মাইনাস NdB, মানে এই এসএনআর ডিবি সমান সমান আমরা নয়েজ সিগন্যালের পাওয়ারের, সিগন্যাল যে পাওয়ারটা সেটা ডেসিবেল মাইনাস নয়েজ পাওয়ারের যে ডেসিবেল ভ্যালু, সেই ডেসিবেল ভ্যালুটা বিয়োগ করে দিলেই আমরা সিগন্যাল টু নয়েজের রেশিওর হচ্ছে ডেসিবেল ভ্যালুটা পাবো। এটা কি বুঝছেন? জি ম্যাম। মানে মোট কথা কিছুই না, আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও ডেসিবেল ভ্যালু পাইতে চাইলে সিগন্যালের ডেসিবেল ভ্যালু থেকে নয়েজের ডেসিবেল ভ্যালুটা বাদ দিলেই আমরা পাবো। ঠিক আছে, এই ওকে। তারপর এখানে সিগন্যাল টু নয়েজ রেশিও ডেসিবেল মিটার, মানে হচ্ছে মিলি ওয়াটস আর কি, ডেসিবেল ইন মিলি ওয়াটস, অথবা এখানে বলা হচ্ছে 10 log 10 S ইন ওয়াট বাই হচ্ছে N ইন মিলি ওয়াট। এইটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। মানে আপনারা যখন ডেসিবেল এটা এম দেখবেন, মানে মিলি ওয়াটস লেখা থাকবে, তখন কিন্তু আপনারা আবার ওপরেও মানে ডিবিএম নিচেও ডিবিএম লিখেন না। এটার মিনিং হচ্ছে ওপরেরটা শুধু ওয়াটে হবে আর নিচেরটা হবে মিলি ওয়াটে, মানে সিগন্যালটা হবে, সিগন্যাল পাওয়ারটা ওয়াটে আর নয়েজ পাওয়ারটা হবে মিলি ওয়াটে। তাইলেই আমরা এটাকে এসএনআর ডিবিএম লিখতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? এটা কিন্তু এটা হচ্ছে মিনিং। তারপরে এখানে দেখেন ডিবিএম ইজ ইকুয়াল টু কি লেখা হয়, ডেসিবেল মাইনাস 30। এই ইকুয়েশনটাও মনে রাখবেন, আগে ডেসিবেল বের করে নেবেন। ঠিক আছে, তারপরে যদি ডেসিবেল থেকে 30 বাদ দেন তাহলে ডিবিএম বের করতে হবে। যদি এই ইকুয়েশনটা কঠিন লাগে তখন কি করবেন, আগে শুধু ডেসিবেল বের করে নেবেন যেভাবে বের করতেছেন, সেখান থেকে 30 বাদ দিলে ডেসিবেল মিটারেও পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে ডাব্লিউ সমান সমান 10 টু দি পাওয়ার ডেসিবেল বাই 10, মানে ডেসিবেলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালু বাই 10, আর ওটার মানে যদি 10 এর উপর পাওয়ার করি তাহলে হচ্ছে ওয়াটের ভ্যালুটা পাবো। ওকে, তারপরে শ্যাননস ক্যাপাসিটি থিওরাম, এটা আজকেই পড়াতে পারতাম বাট মিউচুয়াল ইনফরমেশন শেষ হয়েছিল না, জন্য পড়াইনি। মিউচুয়াল ইনফরমেশনের পরে আমরা আপনাদের এই থিওরামটাই পড়াবো, শ্যাননস ক্যাপাসিটি থিওরাম। এটা ইজিক্যাল টু কি লেখা যায়, সি ইজিক্যাল টু, সি হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি, ঠিক আছে, ইজিক্যাল টু বি মানে ব্যান্ডউইথ log 2 1 যোগ S বাই N। S হচ্ছে সিগন্যাল পাওয়ার, N হচ্ছে নয়েজ পাওয়ার, B হচ্ছে ব্যান্ডউইথ আর C হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি। ঠিক আছে, এই তো বি বলতে কি বোঝাচ্ছে, ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ সমান সমান এফ ম্যাক্স মাইনাস এফ মিন, মানে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু ফ্রিকোয়েন্সির মাইনাস এফ এর মিনিমাম ভ্যালু। ওকে, তারপরে এন ইজ ইকাল টু কি, বি ইন্টু এন নট, মানে হচ্ছে বি এই সরি এন নটটা কি, নয়েজ পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি। এটা হচ্ছে যদি দেওয়া থাকে কোশ্চেনে যে পিএসডি এর ভ্যালু দেওয়া আছে, আপনাদের হচ্ছে বের করতে হবে হোয়াইট নয়েজ, ঠিক আছে, বা নয়েজ পাওয়ার এন এর ভ্যালু, তাহলে শুধু এটা এন নটের ভ্যালু, আর যদি ব্যান্ডউইথ দেওয়া থাকে তাহলে বের করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ওয়ান সাইডেড হোয়াইট নয়েজের জন্য, যদি বলা থাকে যে এন নটটা বা এনটা হোয়াইট নয়েজ বাট ওয়ান সাইডের জন্য, তাহলে এটা যদি বলা থাকে এনটা হোয়াইট নয়েজ বাট ডাবল সাইডের জন্য, মানে এক সাইড যে আপনারা দেখছিলেন যেরকম আপার আর লোয়ার সাইড ছিল, সেরকম এখানেও আপার আর লোয়ার সাইড আছে কিন্তু। ঠিক আছে, ডাবল সাইড বলে তাহলে এটারই থাকবে, শুধু নিচে ভাগ করে দিতে হবে 1 2 দিয়ে স্যার। ঠিক আছে, এটা কি বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, কি এটুকুই থাকবে? জি ম্যাম, এটুকুই থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম, হুম, ওই বইটাতে কি ম্যাম রনি পারভেজের প্রতিটা কি টপিকের জন্য কি আলাদা আলাদা ম্যাথ থাকে নাকি সব ম্যাথ একসাথে? প্রতিটা টপিকের জন্য মানে ম্যাম ওইখানে দেখলাম আলাদা আলাদা ম্যাথ, যে